প্রিয় শিক্ষার্থীরা, সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র ক্লাসে তোমাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি উর্পিলা গুড়িয়া, প্রভাষক, সমাজবিজ্ঞান, চিত্রা মহিলা ডিগ্রি কলেজ, তেরোখাদা, খুলনা। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সকলের সুস্থতা কামনা করে শুরু করছি আজকের সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়ের ক্লাস। আজকের আলোচ্য বিষয় নবপ্রস্তর যুগ। হলসিন যুগের শুরু থেকে খ্রিস্টের জন্মের ৩,৫০০ বছর পর্যন্ত নবপ্রস্তর যুগের সময়সীমা। খ্রিস্টপূর্ব ৭,০০০ অব্দে মধ্যপ্রাচ্যে এ যুগের সূচনা হয়। পরবর্তী সময়ে ভূমধ্যসাগরীয় অঞ্চলে বিস্তার লাভ করে এবং সর্বশেষে খ্রিস্টপূর্ব ২৫০০ অব্দে বর্তমান ব্রিটেনে এ যুগের সূচনা হয়। এ যুগই আমেরিকান সামাজিক নৃবিজ্ঞানী লুইস হেনরি মর্গান বর্ণিত বর্বরদশা। এ যুগের প্রধান আবিষ্কার হচ্ছে কৃষিকাজ ও পশুপালন। পুরনো প্রস্তর যুগের মানুষ প্রকৃতিকে পুরোপুরি আয়ত্তে আনতে পারেনি। তাদের খাদ্য নির্ভর করত প্রকৃতির সরবরাহের উপর। নবপ্রস্তর যুগের মানুষ সম্পূর্ণরূপে প্রকৃতি নির্ভর ছিল না। তারা প্রকৃতিকে কিছুটা আয়ত্তে এনে নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করতে শিখেছিল। এসব উন্নতি লক্ষ্য করে অস্ট্রেলিয়ান নৃবিজ্ঞানী বি গর্ডন চাইল্ড এ যুগকে নবপলীয় বিপ্লব হিসেবে আখ্যায়িত করেছেন। এই নবপলীয় যুগের মানুষ শিল্পকলায়ও অনেক অবদান রাখতে সক্ষম হয়েছে। তারা তাঁতের সাহায্যে পোশাক, ঘরবাড়ি, নৌকা, কৃষি যন্ত্রপাতি ইত্যাদি আবিষ্কার করতে সক্ষম হয়। এ যুগে মানুষ প্রথমে বিনিময় ব্যবস্থা ও ব্যবসা বাণিজ্যের প্রচলন শুরু করে। তাহলে নবপ্রস্তর যুগের সময়সীমাটা কত? হলসিন যুগের শুরু থেকে খ্রিস্টের জন্মের ৩,৫০০ বছর পর্যন্ত এই নবপ্রস্তর যুগের সময়সীমা। মধ্যপ্রাচ্যে এ যুগের সূচনা হয় কখন? খ্রিস্টপূর্ব ৭,০০০ অব্দে মধ্যপ্রাচ্যে এ যুগের সূচনা হয় আর পরবর্তী সময়ে ভূমধ্যসাগরীয় অঞ্চলে বিস্তার লাভ করে এবং ব্রিটেনে এই যুগের যাত্রা শুরু হয় কখন? সর্বশেষে খ্রিস্টপূর্ব ২৫০০ অব্দে ব্রিটেনে এই যুগের যাত্রা শুরু হয়। আর এই যুগের প্রধান আবিষ্কার কি কি? কৃষিকাজ ও পশুপালনই হচ্ছে এই যুগের প্রধান আবিষ্কার। পুরনো প্রস্তর যুগের মানুষ পুরোপুরি প্রকৃতিকে আয়ত্তে আনতে পারেনি আর তাদের এই খাদ্য নির্ভর করত কোথায়? প্রকৃতির সরবরাহের উপর তাদের এই খাদ্যটা নির্ভর করত, অর্থাৎ প্রকৃতি থেকে যা পেত তাই তারা গ্রহণ করত। আর নবপ্রস্তর যুগের মানুষ সম্পূর্ণভাবে প্রকৃতি নির্ভর ছিল না আর তারা এই প্রকৃতিকে কিছুটা আয়ত্তে এনে কী করত? নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে শিখেছিল। আর নবপলীয় বিপ্লব বলে আখ্যায়িত করা হয় কেন যুগকে? তাদের এই উন্নতি লক্ষ্য করে অস্ট্রেলিয়ান নৃবিজ্ঞানী বি গর্ডন চাইল্ড এই যুগকে নবপলীয় বিপ্লব হিসেবে আখ্যায়িত করেছেন। আর এই নবপলীয় যুগের মানুষ কি শিল্পকলায়ও অনেক অবদান রাখতে সক্ষম হয়েছিল। তারা কি করেছিল? তারা তাঁতের সাহায্যে পোশাক, ঘরবাড়ি, নৌকা, কৃষি যন্ত্রপাতি ইত্যাদি তৈরি করতে সক্ষম হয়েছিল। আর এ যুগে প্রথম কিসের প্রচলন হয়? এ যুগে প্রথমেই বিনিময় প্রথা ও ব্যবসা বাণিজ্যের প্রচলন শুরু হয়। এরপরে আমরা আসব সমাজ ও সভ্যতা বিকাশে নবপ্রস্তর যুগের প্রভাব সম্পর্কে। যে যে নিয়ামকগুলো সমাজ ও সভ্যতা বিকাশে প্রভাব বিস্তার করেছে সেইগুলো হলো: সামাজিক সংগঠন, অর্থনৈতিক অবস্থা,
অর্থনৈতিক অবস্থা, হাতিয়ার আবিষ্কার, হাতিয়ার আবিষ্কার, কৃষির উদ্ভব, কৃষির উদ্ভব, সাংস্কৃতিক বিকাশ, সাংস্কৃতিক বিকাশ, ব্যক্তিগত মালিকানার উদ্ভব, ব্যক্তিগত মালিকানার উদ্ভব, বিনিময়, বিনিময় ও ব্যবসা বাণিজ্য, বিনিময় ও ব্যবসা বাণিজ্য, পরিবারের উৎপত্তি, পরিবারের উৎপত্তি, ধর্মীয় জীবন, তাহলে এগুলো হলো সামাজিক সংগঠন, অর্থনৈতিক অবস্থা, হাতিয়ার আবিষ্কার, কৃষির উদ্ভব, সাংস্কৃতিক বিকাশ, ব্যক্তিগত মালিকানার উদ্ভব, বিনিময় ও ব্যবসা বাণিজ্য, পরিবারের উৎপত্তি, ধর্মীয় জীবন। এখন আমরা আসব সামাজিক সংগঠন সম্পর্কে। যে কোনো সমাজের মৌলিক ভিত্তি হচ্ছে সামাজিক সংগঠন। নব্যপ্রস্তর যুগে যে কোনো ধরনের হোক কিছু সামাজিক সংগঠন ছিল, যা গোষ্ঠী জীবনে সংহতি ও শৃঙ্খলা বজায় রাখত। নব্যপ্রস্তর যুগের ভিত্তি হলো সামাজিক সংগঠনের ভিত্তি টোটেম বিশ্বাস, অর্থাৎ তারা বিশেষ কোনো বৃক্ষ, জন্তু ও অন্য কিছুর পূজা করত। তাদের এই বিশ্বাস ও আচার অনুষ্ঠানের মাধ্যমে গোত্রগুলো বিশেষ কোনো প্রাণী বা গাছপালার সাথে একটি বিশেষ সম্পর্ক স্থাপন করত। এ যুগে মানুষের ধ্যান ধারণা ও মতাদর্শের ভিত্তি ছিল অন্ধবিশ্বাস ও কুসংস্কার। তাহলে যে কোনো সমাজের মৌলিক ভিত্তি কি? যে কোনো সমাজের মৌলিক ভিত্তি হচ্ছে সামাজিক সংগঠন। আর নব্যপ্রস্তর যুগে সামাজিক সংগঠনের ভিত্তিটা কি ছিল? টোটেম বিশ্বাস, অর্থাৎ তারা বিশেষ কোনো বৃক্ষ, জন্তু বা অন্য কোনো কিছুর পূজা করত। আর এ ধরনের বিশ্বাস ও আচার অনুষ্ঠানের মাধ্যমে গোত্রগুলো আর কি করত? বিশেষ কোনো প্রাণী বা গাছপালার সাথে একটি বিশেষ সম্পর্ক স্থাপন করত। আর এ যুগের মানুষের ধ্যান ধারণা ও মতাদর্শের ভিত্তি কেমন ছিল? অন্ধবিশ্বাস ও কুসংস্কার। এরপরে আমরা আসব অর্থনৈতিক অবস্থা সম্পর্কে। নব্যপ্রস্তর যুগের
প্রত্যেকটি গ্রাম বা সংগঠন ছিল স্বয়ংসম্পূর্ণ, অর্থাৎ জীবন ধারণের জন্য প্রয়োজনীয় সমস্ত খাদ্য উপকরণ গ্রামের মানুষেরা নিজেরাই তৈরি করত। এ যুগে কৃষি আবিষ্কারের মধ্য দিয়ে মানুষ স্থায়ী বসতি গড়ে তোলে ও প্রকৃতিকে বশে আনতে সক্ষম হয়। কৃষিতে যখন থেকে লাঙলের ব্যবহার শুরু হলো তখন থেকে মেয়েরা আর শারীরিকভাবে শ্রমদান করতো না, যদিও মেয়েরা কৃষির আবিষ্কার করেছিল। এ যুগেই নারী ও পুরুষের মধ্যে বৈষম্য শুরু হয়। তাই বলা যায় পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থার ভিত্তি হচ্ছে কৃষি উৎপাদন পদ্ধতি। তাহলে নবপ্রস্তর যুগের প্রত্যেকটি গ্রাম ও সংগঠন কেমন ছিল? প্রত্যেকটি গ্রাম ও সংগঠন ছিল স্বয়ংসম্পূর্ণ, অর্থাৎ জীবন ধারণের জন্য প্রয়োজনীয় সমস্ত খাদ্য উপকরণ এই গ্রামের মানুষেরা নিজেরাই উৎপাদন করত। আর এই নবপ্রস্তর যুগে কৃষি আবিষ্কারের মধ্য দিয়ে কী হয়? মানুষ স্থায়ী বসতি গড়ে তোলে এবং প্রকৃতিকে বশে আনতে সক্ষম হয়। আর এই কৃষিতে যখন লাঙলের ব্যবহার শুরু হলো তখন মেয়েরা কী করতো? শারীরিকভাবে শ্রমদান করতো না, যদিও কৃষির আবিষ্কার কারা করেছিল? এই কৃষির আবিষ্কার কারা করেছে? এই কৃষির আবিষ্কার মেয়েরা করেছে। আর তখন থেকে কি হয়? নারী ও পুরুষের মধ্যে বৈষম্য শুরু হয়। আর পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা ভিত্তি কি? কৃষি উৎপাদন পদ্ধতি। এরপরে আমরা আসব হাতিয়ার আবিষ্কার। অস্ট্রেলিয়ান প্রত্নতত্ত্ববিদ ভি গর্ডন চাইল্ড মন্তব্য করেছেন যে নবপ্রস্তর যুগে হাতিয়ার তৈরির সঙ্গে সঙ্গে মানুষের বস্তুনির্ভর জীবনে অনেক গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটে গেল। বীজ থেকে তুষ ছাড়ানোর জন্য প্রয়োজনীয় যন্ত্র, দরকারি পাথর ঘষে বা ঘা মেরে তৈরি মসৃণ হাতিয়ার আস্তে আস্তে একটু একটু করে উন্নত হতে লাগলো। গর্ডন চাইল্ড যুক্তি হলো, নবপ্রস্তর যুগে একবার যখন হাতিয়ার তৈরি শুরু হয়ে গেল অমনি জমি চাষ করা অনেকটা সহজ হয়ে গেল। সিন্ধু সভ্যতা সহ অন্যান্য প্রত্নতাত্ত্বিক স্থানে খনন কাজের ফলে আমাদের এই উপমহাদেশ কেমন করে এই প্রক্রিয়ার অংশীদারি হয়ে গেল তা আমরা ভালোভাবেই দেখতে পেয়েছি। অনেকের মতে সিন্ধু অববাহিকার পশ্চিম তটভূমিতে অবস্থিত মেহেরগড়ে খ্রিস্টপূর্ব 7000 থেকে 3800 খ্রিস্টাব্দ পর্যন্ত এই বিপ্লবের প্রধান প্রধান চিহ্নগুলো খুঁজে পাওয়া যায়। তাহলে নবপ্রস্তর যুগের হাতিয়ার তৈরির সঙ্গে সঙ্গে মানুষের বস্তুনির্ভর জীবনে অনেক গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটে গেল। আর কি হলো? বীজ থেকে তুষ ছাড়ানোর জন্য প্রয়োজনীয় যন্ত্র, দরকারি পাথর ঘষে বা পাথর দিয়ে ঘা মেরে তৈরি হওয়া মসৃণ হাতিয়ার আস্তে আস্তে কী হলো? একটু একটু করে উন্নত হতে লাগলো। আর গর্ডন চাইল্ডের যুক্তি হলো কি? যে নবপ্রস্তর যুগে প্রথমে যখনই হাতিয়ার তৈরি শুরু হয়ে গেল অমনি জমিতে কৃষিকাজ অনেক সহজ হয়ে গেল। আর এই বিপ্লবের প্রধান প্রধান চিহ্ন খুঁজে পাওয়া যায় কত খ্রিস্টাব্দে? খ্রিস্টপূর্ব 7000 থেকে 3800 খ্রিস্টাব্দ পর্যন্ত এই বিপ্লবের প্রধান প্রধান চিহ্ন খুঁজে পাওয়া যায়। এরপরে আমরা আসব কৃষির উদ্ভব সম্পর্কে। নবপ্রস্তর যুগে কৃষির উদ্ভব ঘটে, আর এই কৃষি উদ্ভবের সাথে সাথে মানুষ স্থায়ী আবাস গড়ে তোলে। প্রত্নতত্ত্ববিদ, নৃতত্ত্ববিদ ও ইতিহাসবিদরা মনে করে পশ্চিম এশিয়ার উর্বর চন্দ্রভূমি কৃষি উদ্ভবের কেন্দ্রস্থল। এই অঞ্চলে প্রথমে কৃষিভিত্তিক সমাজের উদ্ভব ঘটে। প্রত্নতত্ত্ববিদদের খনন কাজের ফলে পশ্চিম এশিয়ার বিভিন্ন অঞ্চলে
নবপ্রস্তর যুগের সংস্কৃতি আবিষ্কার হয়েছে। এসব স্থানে গম, বালি চাষ, কৃষি সংশ্লিষ্ট মৃৎপাত্র, বিভিন্ন হাতিয়ার ও পশুপালনের নিদর্শন পাওয়া যায়। তাহলে কৃষির আবিষ্কার হয় কখন? প্রস্তর যুগে কৃষির আবিষ্কার হয়। আর এই কৃষি আবিষ্কারের সাথে সাথে কি হয়? মানুষ স্থায়ী আবাসন গড়ে তোলে। এই অঞ্চল স্থায়ী আবাসন গড়ে তোলে। আর এই অঞ্চলেই প্রথম কৃষিভিত্তিক সমাজের উদ্ভব হয়। এরপরে আমরা আসব সাংস্কৃতিক বিকাশ সম্পর্কে। সাংস্কৃতিক বিকাশ যে কোনো সমাজ বা গোষ্ঠীর অন্যতম একটি দিক। নবপ্রস্তর যুগের ব্যতিক্রম ঘটেনি। এই নবপ্রস্তর যুগের সাংস্কৃতিক বিকাশের উল্লেখযোগ্য সংযোজনগুলোর মধ্যে রয়েছে মৃৎপাত্র, বন্য পশুকে গৃহপালিত পশুতে রূপান্তর, কৃষিতে ব্যবহৃত বিভিন্ন হাতিয়ার, বয়নশিল্প ও স্থাপত্য শিল্পের উদ্ভব, গৃহ নির্মাণের কৌশল, বাগিচা উদ্যান চাষাবাদ, বিনিময় প্রথা, অতিপ্রাকৃতিক শক্তিতে বিশ্বাস, জাদুবিদ্যা, উদ্বৃত্ত ও সঞ্চয়, সম্পত্তি চেতনা ইত্যাদি। অনেক প্রত্নতাত্ত্বিকরা মনে করেন পশুকে পোষ মানানো কৃষির উন্নয়নই ছিল নবপ্রস্তর যুগের প্রকৃত ভিত্তি। তাহলে সাংস্কৃতিক বিকাশ যে কোনো সমাজ বা গোষ্ঠীর অন্যতম একটি দিক, আর নবপ্রস্তর যুগের ব্যতিক্রমটা ঘটে নাই। আর এই সাংস্কৃতিক বিকাশের উল্লেখযোগ্য সংযোজনের মধ্যে কি রয়েছে? রয়েছে বন্য পশুকে গৃহপালিত পশুতে রূপান্তর, কৃষিতে বিভিন্ন হাতিয়ারের ব্যবহার, বয়নশিল্প ও স্থাপত্য শিল্পের উদ্ভব, স্থায়ী বসতি নির্মাণ কৌশল, বাগিচা উদ্যান চাষাবাদ, বিনিময় প্রথা, অতিপ্রাকৃতিক শক্তিতে বিশ্বাস, জাদুবিদ্যা, উদ্বৃত্ত সঞ্চয়, সম্পত্তি চেতনা ইত্যাদি। আর অনেক প্রত্নতাত্ত্বিক কি মনে করত? যে পশুকে পোষ মানানো ও কৃষির উন্নতি সাধনই ছিল এই নবপ্রস্তর যুগের প্রকৃত ভিত্তি। এরপরে ব্যক্তিগত মালিকানার উদ্ভব। নবপ্রস্তর যুগে দুই একটা জিনিসের মধ্যেই এ যুগে জমিতে যৌথ মালিকানা দীর্ঘস্থায়ী হয়নি। বস্তুত কৃষি আবিষ্কারের অন্যতম ফল হচ্ছে ব্যক্তিগত মালিকানার উদ্ভব। এ সময় জমিতে যৌথ প্রচেষ্টার চেয়ে ব্যক্তিগত প্রচেষ্টাই ছিল অধিক ফলদায়ক। কালক্রমে জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে নতুন নতুন জমিতে ব্যক্তিগত উদ্যোগে চাষাবাদের মাধ্যমে যৌথ সম্পত্তি চেয়ে ব্যক্তিগত সম্পত্তি বড় হয়ে দাঁড়ায়। তাহলে এই যুগে কি দীর্ঘস্থায়ী হয়নি? জমিতে যৌথ মালিকানা দীর্ঘস্থায়ী হয়নি। বস্তুত কৃষি আবিষ্কারের অন্যতম ফলই ছিল ব্যক্তিগত মালিকানার উদ্ভব। তখন কি হয়েছিল? যৌথ প্রচেষ্টার চেয়ে ব্যক্তিগত প্রচেষ্টা ছিল অধিক ফলদায়ক। আর জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে নতুন নতুন জমি ব্যক্তিগত উদ্যোগের মাধ্যমে চাষাবাদে আয়ত্ত আনার মাধ্যমে যৌথ সম্পত্তির চেয়ে ব্যক্তিগত সম্পত্তিটাই বড় হয়ে দাঁড়ায়। এরপরে আমরা আসব বিনিময় ও ব্যবসা বাণিজ্য সম্পর্কে। নবপ্রস্তর যুগে
একটা বা দুটো দ্রব্যের মতো বিনিময়ে সীমাবদ্ধ ছিল, অর্থাৎ যার যা প্রয়োজন হতো সেই প্রয়োজন অনুযায়ী অন্য ব্যক্তিকে খুঁজে পাওয়া খুব একটা কঠিন ছিল না। এ যুগে বিনিময় শুধু ফসল, লবণ বা মৃত মৃৎপাত্রের মধ্যে সীমাবদ্ধ ছিল না। উদ্ধৃত ফসল যতই বৃদ্ধি পেয়েছে বিনিময় সামগ্রী ততই বৃদ্ধি পেয়েছে। এ যুগে, এই নবপ্রস্তর যুগে বিনিময় প্রথা বিভিন্ন অঞ্চলের মানুষের মধ্যে কারিগরি জ্ঞানের উন্মেষ আদান প্রদান ঘটায়। এই বিনিময়ে সৃষ্ট নানা রকম অসুবিধা দূর করার জন্য বিনিময় মাধ্যম ও ব্যবসা বাণিজ্যের উদ্ভব ঘটে। তাহলে নবপ্রস্তর যুগে দুই একটা জিনিসের মধ্যে বিনিময় সীমাবদ্ধ ছিল। তখন যার যা প্রয়োজন হতো সেই অনুযায়ী বিনিময় ইচ্ছুক ব্যক্তিকে খুঁজে পাওয়া খুব একটা কঠিন কাজ ছিল না। কিন্তু এই বিনিময় শুধু ফসল, লবণ এর মধ্যে সীমাবদ্ধ থাকেনি। উদ্বৃত্ত ফসল বাড়ার সাথে সাথে বিনিময় সামগ্রীও দ্রুত বৃদ্ধি পেয়েছে। এ যুগে এই বিনিময় প্রথা বিভিন্ন অঞ্চলের মানুষের মধ্যে কারিগরি জ্ঞানের উন্মেষ ঘটায় ও আদান প্রদান ঘটায়। আর এই বিনিময় সমস্যার সৃষ্টি নানা রকম অসুবিধা দূর করার জন্য কি করা হলো, বিনিময় মাধ্যম ও ব্যবসায়ী শ্রেণীর উদ্ভব ঘটে। এরপরে আমরা আসব পরিবারের উৎপত্তি সম্পর্কে। কৃষি আবিষ্কারের সাথে সাথে অর্থনীতিতে সফলতা আসে, আর এই অর্থনৈতিক সাফল্যের ফলস্বরূপ সমাজে পরিবারের উদ্ভব ঘটে। স্বামী স্ত্রী সন্তান সন্ততি মিলে গড়ে ওঠে একটি সুসংহত গোষ্ঠী। তারা সকলে মিলেমিশে একত্রে এক টুকরো জমিতে নিরিবিলি কাজ করতে পারে। তাদের পরস্পরের স্বার্থ এক অভিন্ন। এই ধারণা থেকেই পরিবার বিকাশ লাভ করে। তাহলে কিভাবে পরিবারের উদ্ভব হলো? কৃষি আবিষ্কারের সাথে সাথে অর্থনীতিতে সফলতা আসে, আর এই অর্থনীতির সাফল্যের ফলস্বরূপ সমাজে পরিবারের উদ্ভব ঘটে। স্বামী স্ত্রী ও সন্তান সন্ততি মিলে গঠিত একটি সুসংহত গোষ্ঠী। তারা পরস্পর একত্রে মিলেমিশে এক টুকরো জমিতে নিরিবিলি কাজ করতে পারে। তাদের পরস্পরের স্বার্থটা কেমন এক অভিন্ন। আর এই ধারণা থেকেই পরিবার বিকাশ লাভ করে। এরপরে আমরা আসব ধর্মীয় জীবন সম্পর্কে। নব্যপ্রস্তর যুগের মানুষ আত্মার ধারণায় বিশ্বাস করত। তারা মনে করত আত্মা বা প্রেতাত্মা মানুষের ক্ষতি করতে পারে। তাই তারা আত্মা, প্রেতাত্মা ও অতিপ্রাকৃতিক শক্তির হাত থেকে নিজেদেরকে বাঁচার উপায় হিসেবে নানা রকম আচার অনুষ্ঠান পালন করত। এসব আচার অনুষ্ঠান ছাড়াও নব্যপ্রস্তর যুগের মানুষ প্রকৃতির বিভিন্ন উপাদান যেমন গাছপালা, পাহাড় পর্বত, নদীনালা ইত্যাদির পূজা করত। তাহলে নব্যপ্রস্তর যুগের মানুষের ধারণা কেমন ছিল? তারা আত্মায় বিশ্বাস করত। তারা মনে করত এই আত্মা বা প্রেতাত্মা মানুষের ক্ষতি করতে পারে। তাই তারা কি করত? এই আত্মা, প্রেতাত্মা বা অতি প্রাকৃতিক শক্তির হাত থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য কি করত? বিভিন্ন আচার অনুষ্ঠান পালন করত। আর এই আচার অনুষ্ঠান ছাড়াও তারা আরও কি করত? প্রকৃতির বিভিন্ন উপাদান যেমন নদী, নালা, পাহাড় পর্বত, গাছপালা ইত্যাদির পূজা করত। প্রিয় শিক্ষার্থীরা, আজ এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমাদের সকলের সুস্থতা কামনা করে আজ এখানেই শেষ করছি আজকের ক্লাস। সবাইকে ধন্যবাদ।